টানা 7 ঘন্টার এক রুদ্ধশ্বাস বোর্ড মিটিং করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিটিং শেষে এসছে বেশ চমকপ্রদ কিছু সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া। এছাড়া প্রথমবার বোর্ড ডিরেক্টর হয়ে আসা আব্দুর রাজ্জাককে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ডিরেক্টর করা হয়েছে। বিপিএল এর রংপুরের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা আশরাফুল সবশেষ এনসিএল এ বরিশালের কোচের দায়িত্বে ছিলেন। চলমান এনসিএল এর দায়িত্ব পালন করছেন বরিশাল বিভাগের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো আশরাফুলকে প্রথমবার নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের কোচিং প্যানেলে। তবে পূর্ণ মেয়াদে নয়, আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রতি বছরই আয়োজিত হয় একটা করে আইসিসি টুর্নামেন্ট। সেই সিরিয়ালে 2026-এর শুরুতেই হবে টি-20 বিশ্বকাপ। আসন্ন মেগা ইভেন্টের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ এসে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছে, তাই জনমনে আবার ব্যর্থতার আতঙ্ক। সাবেকদের অভিযোগ জুলিয়ান উডই নষ্টের মূল। ড্রেসিং রুমেও আছে অস্বস্তির সুর। এসব অভিযোগ কি সত্যি? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। টি-20-র ব্যাটিংটা বাংলাদেশের ব্যাটাররা পারে না, এই তকমা টাইগারদের তাড়িয়ে বেরিয়েছে দীর্ঘদিন। এখন অবশ্য সময় বদলেছে। ছক্কা মারা যদি হয় টি-20-তে ভালো ব্যাটিংয়ের মানদণ্ড, সেখানে ওদের প্রতাপ দোর্দণ্ড। এবছর 187টা ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বিদেশি কোচেদের প্রতি বাংলার সমর্থক থেকে মিডিয়া সবারই আলাদা একটা আগ্রহ আছে। ছক্কা মারায় বাংলাদেশের এমন সাফল্যের কৃতিত্ব অনেকেই বিনা প্রশ্নে ইংলিশ হার্ড হিটিং কোচ জুলিয়ান উডকে দেবে। কিন্তু যদি শোনেন উড আসার পর বাংলাদেশের ছক্কা মারার হার কমেছে, তবে কি চমকে যাবেন? জুলিয়ান উড বাংলাদেশে আসেন এবছরের অগাস্টে। তার আগেই টাইগাররা খেলে 12 টি-20। সেই 12 ম্যাচেই পূরণ হয় ছক্কার সেঞ্চুরি। আরব আমিরাতের বিপক্ষে এক সিরিজে 34টা, পাকিস্তানে এক সিরিজে 27টা সহ এ সময় বাংলাদেশ ব্যাটাররা ম্যাচ প্রতি 8টার বেশি ছক্কা মেরেছে। উড এসে যখন হাতুড়ি আর ভেলোসিটি ব্যাট দিয়ে অনুশীলন করালেন ব্যাটারদের, তখন ধারণা করা হলো ছক্কা হবে আরো বেশি। কিন্তু কিসের কি, কমেছে ওভার বাউন্ডারির সংখ্যা। উডের কাজ করে যাওয়ার পর 15 ম্যাচে টাইগাররা মেরেছে 87টা ছক্কা, ম্যাচ প্রতি 6টারও কম। মজার ব্যাপার, 87টার মধ্যে 44টা ছক্কা এসেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ব্যাট থেকে। তবে কি বেশিরভাগ ব্যাটারের ছক্কা মারার সক্ষমতা কমেছে উডের দীক্ষা পেয়ে? সম্প্রতি টি-20-তে ব্যাটারদের ব্যর্থতার দায় উডের ওপরও দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক টাইগার ব্যাটারকে কিন্তু ভুল বলতে পারবেন না ডেটা দেখলে। জাকের আলীর কথাই ধরুন, উড আসার আগে এবছর 10 ম্যাচে মেরেছিলেন 15টা ছক্কা, আর উড কাজ করে যাওয়ার পর 12 ম্যাচে 3-6। প্রতি ওভারে একটা করে ছক্কার থিওরি দিয়ে গিয়েছিলেন ইংলিশ কোচ। সেই তত্ত্ব মানতে গিয়ে টাইগার ব্যাটাররা একুল ওকুল 2 হারিয়েছে বলতে হবে। ছক্কার সংখ্যা তো কমেছেই, ছক্কার খোঁজে ব্যাটাররা বাড়িয়েছে ডট বল। উড কাজ করে যাওয়ার পর 2টা দ্বিপাক্ষিক সিরিজে 305টা ডট বল খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও সেই সিরিজে মোট 155টা বল ডট খেলেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সামান্য উন্নতি অবশ্য হয়েছে। চট্টগ্রামে 3 ম্যাচে 360 বলের মধ্যে 150টা ডট বল দিয়েছে উডের কাছে দীক্ষা নেয়া টাইগার ব্যাটাররা। ব্যর্থতার দায় উডকে নিতে হবে এমন দাবি তাই উড়িয়ে দেয়া যায় না, তবে এটাই একমাত্র কারণ না। এ সময় বাংলাদেশের টি-20 পারফরম্যান্স নিয়ে আরও কিছু প্রশ্ন উঠেছে। প্রায় কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাটাররা। অপ্রয়োজনীয় আগ্রাসন হচ্ছে বিপদের কারণ। ক্রিকেটারদের এমন চিন্তাভাবনার দায়টাও উডের পরামর্শের উপরই যাবে। ফয়সাল হাবিব, 71। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহানের জোর সম্ভাবনা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ডাক পাবার, কিন্তু ইনজুরিতে তা আর হলো না। সোহানের সাথে ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। সবশেষ সিরিজেই পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে খেলছিলেন সোহান। সিরিজ শেষে সোমবার পরীক্ষার পর গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। ফলে 2 থেকে 3 সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে, আর এতেই মিস করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও টি-20 সিরিজে তাকে পাবার সম্ভাবনা রয়েছে। এদিকে শরীফুলের মাংসপেশির ইনজুরি গ্রেড 1-এর পর্যায়ে থাকায় তাকেও 2 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে আয়ারল্যান্ড সিরিজ তার না থাকার বিষয়টি নিশ্চিত হলেও ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। বাতাসে গুঞ্জন ভাসছে আয়ারল্যান্ড সিরিজে সাব্বির রহমান জাতীয় দলে আসছেন। তার ছোটবেলার কোচ অবশ্য চান না খারাপ খেলে সুযোগ পাক সাব্বির। ঘরোয়া লিগগুলোতে ব্যাটে বলে ভালো করতে পারলে একটা সুযোগ যেন এই ব্যাটারকে দেওয়া হয়। রাজশাহীতে কোচ গোলাম রাব্বানী হিমেলের কথা শুনেছেন আবু নাইম।
বয়সটা ৩৩, বাংলাদেশের প্রেক্ষাপটে সাব্বির রহমানের কামব্যাকের সম্ভাবনা কম। তবুও আলোচনার টেবিলে এখনও সাব্বিরকে নিয়ে কথা হয়। জাতীয় দলের প্রয়োজনে ওকে ফেরানোর আবদারও করেন ভক্তরা। কেন আপনি সবাইকে সুযোগ দিচ্ছেন, ওকেও একবার সুযোগ দেওয়া উচিত। সাব্বিরের ছোটবেলার কোচ গুলাম রাব্বানি হিমেলের মতে জাতীয় দলে সাব্বিরের দেয়ার অনেক কিছু আছে। প্রুফেন এই ব্যাটারকে আরেকবার সুযোগ দেয়া যায়, তবে ব্যাট বলের খেলায় সুযোগ পাওয়ার দাবিটা জানাতে হবে ওকেই, প্রমাণ করতে হবে আরও একবার। খারাপ খেলে সুযোগ পাক তা চান না হিমেল। আমি চাই না সাব্বির খারাপ খেলে টিমে আসুক, সাব্বিরকে প্রমাণ করতে হবে যে আমি ন্যাশনাল টিমে খেলার জন্য তৈরি আছি। কেননা লাস্টে এনসিএল টুর্নামেন্ট খেলছে, লাস্ট ম্যাচে একটা 50 ম্যাচ মনে হয়, আমি দেখছি সে 50 ম্যাচে। আর তার আগেও একটা বিপিএল টুর্নামেন্ট হয়েছিল লাস্ট ইয়ারে, সে ওখানে আপনার 9 ম্যাচে 199 রান করেছিল, তার 160 মোটামুটি স্ট্রাইক রেট। তাহলে আমার মনে হয় যে সে ডিজার্ভ করে বাংলাদেশ টিমে আরেকবার। এনসিএল টি-20তে 5 ইনিংসে 102 রান করা সাব্বিরের স্ট্রাইক রেট 140 ছুঁই। রানের সংখ্যায় কম হলেও টি-20 মেজাজটা ঠিকই ধরে রেখেছেন। এমন ইন্টেন্ডের জন্যই সাব্বির আলাদা, আর এজন্যই টি-20 দলের ক্রাইসিস মোমেন্টে সাব্বিরের কথাই ভাবে সবাই। বাংলাদেশ টিমের যে অবস্থা, যে অনেক প্লেয়ারকে তো সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ টিমে, তো সাব্বিরেরও একটা সুযোগ প্রাপ্য এটা বাংলাদেশ টিমে। কেননা যারা খেলছে তারাও ভালো খেলছে না। জাতীয় দলে কামব্যাক করতে কে না চায়, প্রসেস ফলো করছেন সাব্বির। ভাগ্যে থাকলে একদিন ঠিকই মিলবে লাল সবুজের জার্সি বক্স। আপনি ভালো পারফর্ম করবেন, আপনি ন্যাশনাল টিমে ঢুকতে পারবেন। খারাপ পারফর্ম করবেন, আপনি বাদ পড়ে যাবেন। এটা ভাই, এটা নর্মাল প্রসেস। আমার কাছে এখন ঢুকাটা ইম্পর্টেন্ট বলে মনে করছি না, বাট আমার কাছে যে টুর্নামেন্টটা আমার সামনে আসতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর আলোচনা জমে উঠেছিল আয়ারল্যান্ড সিরিজে সাব্বিরকে প্রয়োজন, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারো অফ ফর্মে সুযোগ পাওয়ার থেকে নিজের সেরাটা দিয়ে দলে ফেরাটা সবচেয়ে বেশি লাভজনক। আর তাই আয়ারল্যান্ড সিরিজ নয়, সাব্বিরকে ফেরাতে চাইলে বিপিএলই হোক তার প্রস্তুতির মঞ্চ। আবু নাইম, 71, রাজশাহী। পায়োনিয়ার লিগে বয়স নিয়ে পড়তে হয়েছে বিড়ম্বনায়। দলে দলে ফুটবলটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফুটবলাররা। হামজা, সমিত, সোমদের স্টারডমের ভিড়ে যেন হারিয়ে যাচ্ছে অনেকেই। হাসান সজীবের রিপোর্ট। গত আগস্টে এভাবেই বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায় কিশোর ফুটবলার ও ক্লাবগুলোকে। দাবি একটাই, পায়োনিয়ার লিগ চালু করতে হবে দ্রুত। যে লিগের মাধ্যমে উঠে এসেছিল প্রয়াত মনে মুন্নার মতো অনেক তারকা ফুটবলার। বাফুফেও কথা দেয় অক্টোবরে শুরু হবে কিশোরদের লিগ, কিন্তু একের পর এক আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি তারা। আপনি পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, 1 বছরের মধ্যেও আসলে লিগটা এখনো মাঠে গড়ায়নি। কোন জায়গাটায় আসলে বাধা? বারংবার কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, এটা একটা খুব দৃষ্টিকটু বলে আমি মনে করি। তা আমার ধারণা থেকে, চিন্তা থেকে আগামীকালই আমি বিএফএফ গিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের একটা আলোচনা করে পাইনিয়ারটা কীভাবে স্টার্ট করে দেওয়া যায় অতি দ্রুত, অবশ্যই আমি জান পরাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাফুফের নয়া কমিটি গত 1 বছরে যতটা না গুরুত্ব দিয়েছে জাতীয় দলকে, ততটাই যেন অবহেলিত ফুটবলার উঠে আসার মঞ্চ পায়োনিয়ার লিগ। সবশেষ 2022 সালে হওয়া লিগটিতে খেলতে পারে অনূর্ধ্ব-15 দলের ফুটবলাররা। তবে এবার 1 বছর বাড়িয়ে করা হয় অনূর্ধ্ব-16, কিন্তু বারবার লিগ পিছিয়ে যায়। খেলোয়াড়দের বয়স তো থেমে থাকে না, অনেক ফুটবলারই খেলতে পারবে না। অন্যদিকে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার তুলে আনায় ক্লাবগুলো বিপদে। খেলা না থাকায় আগ্রহ হারিয়ে অনেকেই খেলাটাই ছেড়ে দিচ্ছে। অনিশ্চিত পেশা ভেবে ঝুঁকিমুক্ত হওয়ার কথা ভাবছে আরও এক ঝাঁক ফুটবলার। এসবের আছে কি সমাধান? আসলে আনফরচুনেটলি এটা হয়ে গিয়েছে, এবং 16 অনূর্ধ্ব-16 যেহেতু একটা ব্যাপার আছে, 16 নভেম্বরে স্টার্ট করলেও যদি তার 16 বছর 2 দিন এক্সিট করে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাদ পড়ে গেল। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা অক্টোবরের লাস্টে, এন্ড অফ দ্য অক্টোবরে করার চেষ্টা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের সহিত বলতেছি, ওই প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি। এর জন্য তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থী। দ্রুত লিগ চালুর প্রতিশ্রুতি দিলেও আছে মাঠ আর অর্থের সংকট। জাতীয় দলের পাইপলাইনে মরিচা পড়া। হামজা, সমিতদের গ্ল্যামারে বুঁদ হয়ে আছে সবাই। তবে অমন আরও ফুটবলার তৈরির কারখানা নিয়ে কেন এমন উদাসীনতা? অক্টোবরের লাস্টে যেহেতু কথা দিয়ে কথা রাখতে পারিনি আমরা, শত চেষ্টার পরেও মাঠের জটিলতা, সিটি কর্পোরেশনের ইভেন্ট, আমরা যেটা একটা স্পন্সরের চিন্তা করে থাকি, স্পন্সর আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সম্মানিত ফাহাদ করিম সাহেবকে অবহিত করা হয়েছে। ফাহাদ করিম সাহেবও আশ্বস্ত করেছেন একটা দুটো স্পন্সর
হয়ে যাবে, বা আমরাও চেষ্টা চালাচ্ছি সেটাও হয়ে যাবে। হাসান সজীব, ৭১। ফুটবলের মাঠে আরও একবার দাপট দেখালেন শোভিত সোম। টানা তৃতীয়বারের মতো তার দল ক্যাভালরিকে তুললেন ক্যানেডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে। ফোর্স এফসির বিপক্ষে পুরো 90 মিনিট খেলে ডিফেন্স, মিডফিল্ড সব জায়গায় ইম্প্যাক্ট রেখেছেন বাংলাদেশ তারকা। আর ম্যাচ শেষে ক্যাভালরিও মেতেছে শোমিত আর বাংলাদেশ ফ্যানদের বন্দনায়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। হেই, আই সি ইউ। হাসি মুখে জলি এক্সপ্রেশনে বাংলাদেশের ফ্যানদের কি এটাই বলতে চাইলেন শোভিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ক্যাভালরি শিরোপার কাছাকাছি পৌঁছেই তাই ফেসবুকে শোভিতের ছবি দিয়ে বাংলাদেশের ফ্যানদের স্মরণ করলো কানাডার দলটা। কে না জানে পৃথিবীর অপর প্রান্ত থেকে কোটি মানুষের সমর্থনের কারণও যে বাংলার এই পোস্টার বয়। সেমিফাইনাল খেলতে এদিন নায়কের বেশেই হ্যামিল্টন স্টেডিয়ামে পা রাখেন শোভিত সোম। বরাবরের মতো ক্যাভদের ফাইনালে তোলার মিশনে জায়গাটাও হয় স্টার্টিং 11-এ। ম্যাচের শুরু থেকেই ইম্প্যাক্ট রাখা শুরু করেন শোভিত। পজিশন মিডফিল্ডে হলেও ডিফেন্সেও ফোর্জের প্লেয়ারদের রাখেন কড়া মার্কে। মাঝ মাঠ থেকে বেশ কয়েকটা অ্যাটাকের কারিগরও ছিলেন বাংলাদেশ তারকা। 28 মিনিটে তার দেয়া লং বলে ফ্রেজার অ্যাটাকে ওঠেন। সেখান থেকে আরেক লং পাসে বল যায় সোজা ডি বক্সে। মুসি আর এলভার কেউ একজন মাথা কিংবা পা ছোঁয়ালেই গোলটা নিশ্চিত হয়ে যেত। 51 মিনিটেও আরও এক চান্স ক্রিয়েট করেন শোভিত সোম। তার নিখুঁত পাসে প্রায় ফাঁকায় বল পেয়েছেন এলভা, কিন্তু ব্যাড লাক। এলভার নেয়া শট বারে লেগে ফিরলে গোলের অপেক্ষা বাড়ে ক্যাভালরির। অবশেষে 57 মিনিটে ডেডলক ভাঙেন ওয়ারশেস্কি। তার গোলের পরেই ড্যান্সিং সেলিব্রেশনে মেতে ওঠেন শোভিতরা। এই ম্যাচে শোভিত সোমের রেটিং পয়েন্ট ছিল 7.4। 47 বার বল টাচ করেছেন, পাস অ্যাকিউরেসি ছিল 93%। ফাইনাল থার্ডেও পাস আর লং পাসে ছিলেন শতভাগ নির্ভুল। ডিফেন্সে 7টা ট্যাকেলের মধ্যে 5 বারই সফল হয়েছেন শোভিত সোম। ম্যাচ শেষে শোভিত জানিয়েছেন ফোকাসটা ছিল গেম বাই গেম, কেউই চাপ নেয়নি। এখন তাদের টার্গেট নেক্সট প্রজেক্ট, যেখানে ফাইনালে প্রতিপক্ষ অ্যাটলেটিকো অটোয়া। এখন ওই ম্যাচের ডিটেলস নিয়ে কাজ করবেন। সেমির পালা শেষ করে এবার ফাইনালে শেষ হার্ডল জয়ের অপেক্ষা। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে রবিবার দিবাগত রাত 4টায় মাঠে নামছেন শোভিতরা। মেগা ফাইনালে প্রতিপক্ষ অ্যাটলেটিকো অটোয়া। পার্থবণিক, ৭১। দেশের স্পোর্টসকে এগিয়ে নিতে এক ছাদের নিচে ক্রিকেট, ফুটবল, আর্চারি সহ বিভিন্ন খেলাধুলার রথী মহারথীরা। কেবল জনপ্রিয় খেলাগুলোই এগিয়ে যাবে তা হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজের ঝান্ডা ওড়াতে এগিয়ে আসতে হবে সবাইকে। দুপুরে বিএসপি এর নতুন অফিস উদ্বোধনে এসে এমন আশ্বাসবাণী শুনিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। এমন একটা দৃশ্য যে কোনো ক্রীড়া পাগল মানুষের মন ভালো করে দিতে বাধ্য। একপাশে ক্রিকেট বোর্ড সভাপতি, আরেকদিকে বাফুফের প্রেসিডেন্ট। দেশের ক্রিকেট যখন কিছুটা খাবি খাচ্ছে, তখন ফুটবলের ক্রেজ তুঙ্গে। বাহবা তো তাবিতাওয়াল পেতেই পারেন, তবে একাই খালি মাঠে গোল দিতে চান না বাফুফে বস। দেশের সব স্পোর্টসই লাল সবুজের নিশানা ওড়ায় বিশ্বমঞ্চে, তাই সবার গুরুত্বই যে সমান সে কথা মনে করিয়ে দিতে একদমই ভুল করেননি তিনি। একই সুর আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠেও। স্পোর্টসের অন্যান্য এনভায়রনমেন্টকে গড়ে তোলার জন্য কেননা আমরা একসাথে কাজ করি। যেমন স্পোর্টসম্যানদের স্পোর্টস মেডিসিনের দরকার পড়ে, স্পোর্টস অ্যানালিস্ট দরকার পড়ে, ফিজিওথেরাপিস্ট এবং রিকভারি ফ্রম ট্রমা সেগুলো দরকার পড়ে। তা আমরা ভবিষ্যতেও অঙ্গে নামায় দেখতেছি যে আমরা একসাথে কাজ করব, যে অ্যাথলিটরা জন্য যেই খেলা ওরা খেলুক, ওরা যেন একটা ভালো সার্ভিস মেডিকেল অথবা টেকনিক্যাল অথবা প্রফেশনাল তারা পায়। আমরা যদি সকলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি, যেমন স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সাইকোলজি, একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব, এবং সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব স্পোর্টসকে। এবং এই ল্যাবটা করার এই প্রোগ্রামটার পেছনে আমি গত 5-6 মাস ধরে কাজ করে চলেছি। পিএসপিএ সহ যারা আমাদের এই সংবাদগুলো প্রচার করেন, তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মিলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সকলে লাভবান হব।
আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশনগুলো আছে আমরা সে বিএসপি এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এদিন শুধু ক্রিকেট ফুটবলের রথী মহারথীরাই উপস্থিত ছিলেন না। আর্চারি থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া সংগঠকদেরই দেখা গেছে এদিন। ক্যামেরার আড়ালে যারা লাল সবুজকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন, স্পোর্টসের কল্যাণে এমন মিলন মেলা যেন কাজ করেছে মেডিসিন হিসাবে। হাসান সজীব, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।